আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের এই ভিডিওতে একটি সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করো যখন ঘূর্ণন অক্ষ দণ্ডের উপর লম্ব এবং দণ্ডের মধ্যবিন্দুগামী এই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। সো আমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমেই কয়েকটা জিনিস রিয়েলাইজ করতে হবে। দাঁড়াও, আগে কালারটা চেঞ্জ করে নিই। প্রথমেই কয়েকটা জিনিস রিয়েলাইজ করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের এটা হচ্ছে সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক। সুষম দণ্ড এটা। সো আমরা একটা সরু সুষম দণ্ড নিব, প্রথম কথা। ওকে, এর ঘূর্ণন অক্ষ দণ্ডের উপর লম্ব এবং দণ্ডের মধ্যবিন্দুগামী। এই কালারটা খুব একটা পছন্দ হলো না। ওকে, সো লেটস সে আমাদের যে সরু সুষম দণ্ডটা আছে সেটা আমরা আগে ফিগারটা এঁকে ফেলি, চলো। সো আমরা একটা সরু সুষম দণ্ড নিচ্ছি। আমি জানি যেটা শুরু হয় নাই মোটো, এটা অনেক বড় হয়েছে। সো এটা একটু সাইজ করি, চলো। এই যে এখন মোটামুটি শুরু হয়েছে। সো সরু সুষম দণ্ড বলতে এটার যেই ভর আছে, সুষম দণ্ড বলতে বোঝাচ্ছে এটার যে ভর আছে সেটা সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড। এইদিকে যে পরিমাণ ভর ডিস্ট্রিবিউটেড, পুরো জায়গায় মনে করা যে একই মানে ঘনত্বে ভর ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? সো তুমি জড়তার ভ্রামক বের করবা, কিন্তু এখানে বলছে তার ঘূর্ণন অক্ষ দণ্ডের উপর লম্ব, যে অক্ষের উপর মানে যে অক্ষকে কেন্দ্র করে সে ঘুরবে সেটা এই দণ্ডের উপর এই যে লম্ব হবে। এখন লম্ব হবে ঠিক আছে, কিন্তু কোথায় হবে সেটা? সেটা হবে দণ্ডের মধ্যবিন্দুগামী। তার মানে এটা যদি পুরো দণ্ডটা হয়, এটার মধ্যবিন্দু দিয়ে যাবে এবং দেখো এই যে 90 ডিগ্রি কোণ মানে লম্ব তৈরি করবে। তো আশা করি তুমি ঘূর্ণন অক্ষটা বুঝতে পারতেছো। তো চলো আমরা এখন ঘূর্ণন অক্ষটাও এঁকে ফেলি। সো আমরা রাফলি যদি একটু আঁকি, আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে মধ্যবিন্দু। সো আমরা এখানে একটা ঘূর্ণন অক্ষ এরকম ডটেড লাইন দিয়ে আঁকার চেষ্টা করি। এটা আবার আঁকি, দাঁড়াও। সো ওকে, সো আমি এঁকে নিছি। এখন দেখো দণ্ডটার যে ভর, সেই ভর ধরবো আমরা হচ্ছে এম। এম হচ্ছে দণ্ডের ভর, আর এল হচ্ছে পুরো দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে? সো পুরো দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। লেটস সে আমি উপরে এখানে এল লিখে পুরো দণ্ডটাকে আমি একটু কোন কালার দিয়ে করা যায়? লেটস চুজ দিস কালার। ওকে, সো এইখান থেকে এই পর্যন্ত অ্যান্ড দেন এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, সে লেন্থটা হচ্ছে আমার নাথিং বাট এল। ওকে, সো এই কথাগুলো তোমাকে লিখে নিতে হবে। ধরি ধরি একটি দণ্ডের ভর এম, দৈর্ঘ্য সেটা কত? এল। লেটসে দণ্ডটি হচ্ছে এবি দণ্ড। হ্যাঁ, একটি দণ্ড এবি, একটি দণ্ডের লেটসে এবি দণ্ডের ভর, একটি না লিখে এবি লিখি। ধরি এবি দণ্ডের ভর এটা। আর যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে সেটার একটা নাম ধরি, লেটসে এটা হচ্ছে সিডি অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে এবং এবং এটি এটি মধ্যবিন্দুগামী সিডি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। এই পরিচয়গুলো দিবা, এই মানে ইন্ট্রোডাক্টরি লাইনগুলো লিখবা অবশ্যই। ওকে, এখন এই সিডি অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক বের করবা। এখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। এখন যেহেতু দণ্ডটা সুষম, শুরুতেই বলা ছিল দণ্ডটা সুষম, অর্থাৎ যেহেতু দণ্ডটি সুষম, আচ্ছা আমি তাই বলি, আমার লেখা এরকম লাগতেছে কেন? কারণ এটা তো অনেক কমাই দিছিলাম। এখন ঠিক আছে না? ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিছি। যেহেতু দণ্ডটি সুষম, তাই এর একক দৈর্ঘ্যের ভর হচ্ছে তোমার
এম বাই এল, মোট ভরকে তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা, বুঝতে পারছো? মোট ভর এম, দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পেয়ে যাবা একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। তো এখন জড়তার ভ্রামক কিভাবে বের করে? তোমরা জানো যে জড়তার ভ্রামক I ইকুয়াল টু হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ dm i স্কোয়ার, সরি আর স্কোয়ার, নট আই স্কোয়ার। সো আমরা আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখবো, কারণ এখানে শুধুমাত্র একটা এক্সিস আছে, এক্স এক্সিস। সো আমি এটাকে এক্স এক্সিস যদি ধরি, তাহলে আমার এটা হচ্ছে এক্স স্কোয়ার হবে। তো তোমরা এটা জানো যে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা জড়তার ভ্রামকের ক্ষেত্রে। যদি আমরা সুষম কোনো এরকম কন্টিনিউয়াস যদি কোনো কাঠামো পাই, যেমন এই কাঠামোটা কিন্তু একটা কন্টিনিউয়াস কাঠামো, কোনো জায়গায় কিন্তু কোনো ব্রেক নাই এই কাঠামোয়। তো দেখো আমি এক্স পরিমাণ দূরে একটা স্লাইস নিব, খুবই 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 ছোট একটা স্লাইস নিব। লেটসে আমি এরকম একটা ছোট্ট একটা স্লাইস নিচ্ছি এক্স দূরে, এবং এই স্লাইসটা হচ্ছে, এটার পুরুত্ব হচ্ছে আমি নিলাম হচ্ছে ডিএক্স। সো এই যে একটা স্লাইস দিছি, এটার পুরুত্ব হচ্ছে তোমার ডিএক্স, ওকে? সো ডিএক্স, এবং আচ্ছা সেটাকে আমরা উপরে লিখি ডিএক্স মানে কতটুকু সেটা বুঝছো? এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ডিএক্স, ওকে? আর সেটা হচ্ছে আমার এক্স পরিমাণ দূরে আছে, সো দিস ইজ বেসিক্যালি এক্স। এইখান থেকে আমার যে ঘূর্ণন অক্ষ আছে, এই অক্ষকে কেন্দ্র করে কিন্তু ঘুরে আমার অবজেক্টটা এইভাবে। সো ঘূর্ণন অক্ষকে আমি বিবেচনা করলে সেক্ষেত্রে আমি দেখতে পাই যে ঘূর্ণন অক্ষ থেকে এটা হচ্ছে এক্স পরিমাণ দূরে আছে, আর এইটুকু দূরত্ব হচ্ছে তোমার ডিএক্স, মানে পুরুত্ব আর কি। তো যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটা কীভাবে কী করতে হবে। এখন আমাদের নেক্সট যে টার্গেট, একটা কাজ করি তার আগে, টার্গেটে যাওয়ার আগে আমরা এখানে একটা ডট দিয়ে বোঝাই যে পার্থক্যটা আসলে কতটুকু। তাহলে একক দৈর্ঘ্যের ভর আমরা দেখতে পেলাম যে আমাদের সেটা হচ্ছে এম বাই এল, রাইট? এটা একটু পরে লিখি আমরা, এখানে আমরা জানি লেখা উচিত, আমরা জানি মানে আজা, ওকে। একক দৈর্ঘ্যের ভর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এম বাই এল, অর্থাৎ একক দৈর্ঘ্য যদি না হয়, যদি আমাদের মতো এরকম ডিএক্স ধরো দৈর্ঘ্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটার মান হবে ডিএক্স দৈর্ঘ্যের ভর হবে তোমার এম বাই এল ইন্টু ডিএক্স। এখন আরেকটা জিনিস মাথায় রাখো, তোমার যেহেতু এই পুরুত্বটা অনেক কম, এই পুরুত্বটা মানে আমি এখানে আঁকছি দেখে মনে হচ্ছে অনেক বেশি, তাই না? দেখে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু এটা আসলে খুবই খুবই ছোট। তাই আমরা ধরতে পারি যে এখানকার প্রতিটা ভর সেটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ দূরেই আছে বেসিক্যালি। সবগুলো ক্ষেত্রে এক্স পরিমাণ দূরেই ধরা যাবে, বিকজ এই স্লাইসটা আসলে ইনফিনিটেসিমালি স্মল, এটা আরও ক্ষুদ্র, আসলে মানে কল্পনা অতীতভাবে ক্ষুদ্র। তো এই জিনিসটা যেহেতু ডিএক্স দৈর্ঘ্যের ভর, এটাই বেসিক্যালি আমাদের ডিএম, ওকে? সো দিস ইজ বেসিক্যালি ডিএম, মানে অতি ক্ষুদ্র ম্যাস। সো এটা হচ্ছে আমাদের জন্য ডিএম। সো ভাই আমরা এখানে ডিএম এর মান বসাই। ডিএম এর মান হচ্ছে তাহলে কি, এম বাই এল। আচ্ছা, এম হচ্ছে একটা কনস্ট্যান্ট, এল একটা কনস্ট্যান্ট, আচ্ছা সেটা পরে বসে, পরে এম বাই এল, এখানে থাকে হচ্ছে ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। So remember guys, as I said, m is a constant, so I will put that out of the integration sign, and L is also a constant, so I will have only x square and then dx. তাহলে বুঝো তোমার m হচ্ছে দণ্ডের ভর, L হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এই দুইটা তো চেঞ্জ হবে না, যেটা তো ফিক্সড, রাইট? এখন আমাদের লিমিট দেওয়ার পালা। তো লিমিটের জন্য আমাদের ঘূর্ণন অক্ষ হচ্ছে এটা। সো সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য এই পাশে আছে তোমার পুরোটা তো এল, তাই না? পুরোটা এল। সো খেয়াল করো, তোমার ডান পাশে আছে হচ্ছে L/2 পরিমাণ, আর বাম পাশে আছে হচ্ছে L/2 পরিমাণ, ঠিক আছে? কারণ পুরাটা যদি এল হয়, এই যেখানে তুমি দেখতে পাচ্ছ, তাহলে ডান দিকে তার অর্ধেক, বাম দিকে তার অর্ধেক। সুতরাং ডান দিকেরটাকে যদি আমরা পজিটিভ ধরি L/2, তাহলে বাম দিকেরটাকে আমাদের নেগেটিভ ধরতে হবে -L/2। এটা কেয়ারফুল থাকবা। সো আমি -L/2 থেকে +L/2 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব। সো দিস উইল বি -L/2, এটা হবে +L/2। ওকে, -L/2, এখানে হবে +L/2। এবার দেখো ভাই, আমি যদি এই ইন্টিগ্রেশনটা করি, এটা হবে m/L। এই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন পারে না এমন বান্দা আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে নাই। সেটা হবে x³/3
দেন আমরা লিমিট বসাবো সিম্পলি L/2, এটা হবে মাইনাস L/2। ওকে, এখন আমরা সিম্পলি হচ্ছে ক্যালকুলেশন করব, নাথিং এলস। আচ্ছা, এই 3টাকে এটাকে আমরা বাহির করে রাখতে পারি, তাই না? এই 3 এর ঝামেলা যাওয়া যাবে না। সো 3L, আমাদের এখানে থাকে x³ অ্যান্ড দেন আমাদের আপার লিমিট লোয়ার লিমিট, সো which is L/2 মাইনাস L/2। ওকে, সো ভাই এখন আমি আপার লিমিট আগে বসাবো, তারপর আমি লোয়ার লিমিট বসাবো, তাই না? সো আপার লিমিট আমার হচ্ছে L/2, আমি যদি এখানে বসাই m/3L L/2 কিউব মাইনাস, এই মাইনাসটা কিসের মাইনাস? এটা হচ্ছে ফর্মুলার জন্য মাইনাস। অ্যান্ড দেন আমি বসাবো মাইনাস L/2, মানে এই বান্দাকে এখানে বসাই দিব, বসাই এটাকে কিউব করতে হবে। ওকে ওকে ওকে, এবার আমরা কি করব? আমরা এখানে পাচ্ছি m/3L, এখানে হবে L3/8 মাইনাস, এটা হবে মাইনাস L3/8। ওকে, সো আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ভাই এখন জাস্ট ক্যালকুলেশন, এগুলো তোমরাই পারবা, তারপরও করে দিচ্ছি। m/3L, এটা হবে L3/8 মাইনাসে মাইনাসে প্লাস L3/8, দুইটা L3/8 যোগ করলে হয় হচ্ছে তোমার 2 ইন্টু L3/8, কাটা দিলে হবে L3/4। সো এটা হবে m/3L ইন্টু L3/4। তোমার একটা L কাটা যাবে, তাহলে উপরে থাকে L², এটা হয়ে যাবে m টাইমস L² ডিভাইডেড বাই 3 4 12। এটাই হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের সূত্র। আশা করি বুঝতে পারছো কীভাবে কী হইল এখানে। এখন মাই স্টুডেন্টস, আমরা যদি আমাদের বলে নেই, আমরা চক্রগতির ব্যাসার্ধটাও বের করে ফেলতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা জানি চক্রগতির ব্যাসার্ধের জন্য আমাদের, আমরা জানি কি জানি, আমরা আসলে জানিটা কি? আমরা জানি যে চক্রগতির ব্যাসার্ধের জন্য তোমার m/k², এটা হবে mL²/12। চক্রগতির ব্যাসার্ধ নিয়ে বেসিক আলোচনা আমি অলরেডি করে ফেলছি, সো এখানে সেটা ডিটেলসে আলোচনা করা হবে না। স্বাভাবিকভাবে আমি এখন ক্যালকুলেশন করব m আর m কাটা। সো আমার k ভ্যালু হবে হচ্ছে √L²/12, তাহলে এটা হয়ে যাবে L/√12। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে প্লাস মাইনাস দিই নাই, এর পিছনে কারণটা খুবই স্পষ্ট, বিকজ এটা হচ্ছে ব্যাসার্ধ। সো সেখানে তুমি নেগেটিভ দিয়ে কী করবে? এটা বেসিক্যালি একটা দৈর্ঘ্য, তাই না? সো এই হচ্ছে আমার এত একক আর কি। যাই হোক, এটাই হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছ কীভাবে এটা আসলো। সো পুরোটা আমরা একটু তোমাদেরকে দেখাই একবার, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হলে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার পেজের মধ্যে আমার নাম্বারটা দেওয়া আছে। তারপরও আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 0185101243। ওকে, সেই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবা। এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে যদি তুমি পেইড ব্যাচে ভর্তি হতে চাও। আসসালামু আলাইকুম।